সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসের শুরুতে একটি চিত্রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি কিসের চিত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, এটি একটি কোষ প্রাচীরের গাঠনিক চিত্র। কোষ প্রাচীরের গঠন, এই শিরোনামটি নিয়ে বরাবরের মতোই তোমাদের সাথে আজকেও থাকছি আমি, প্রভাষক শেখ কামাল উদ্দিন, জীববিজ্ঞান বিভাগ, গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, কোষ প্রাচীরের গঠন বর্ণনা করার পূর্বে তোমাদেরকে জানতে হবে কোষ প্রাচীর কি। কোষ প্রাচীর হচ্ছে একটি কোষের প্লাজমা মেমব্রেনের বাহিরে অবস্থিত শক্ত, পুরু, দৃঢ়, ভেদ্য, প্রধানত সেলুলোজ নির্মিত, স্থিতিস্থাপকতা গুণ সম্পন্ন নিষ্ক্রিয় জড় আবরণটির নামই হচ্ছে কোষ প্রাচীর। আশা করছি তোমরা সকলেই কোষ প্রাচীর কি এটি বুঝতে পেরেছ। এবার আসা যাক কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠনকে তোমরা তিনটি ভাবে বর্ণনা করতে পারবে। প্রথমটি হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন, দ্বিতীয়টি রাসায়নিক গঠন এবং তৃতীয়টি হচ্ছে সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন। একটি কোষ প্রাচীরের ভৌত গঠনে প্রধানত তিনটি স্তর দেখা যায়। এই তিনটি স্তরকে আমি চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। প্রথমটি হচ্ছে মধ্যপর্দা, দ্বিতীয়টি হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। প্রথমে আসা যাক মধ্যপর্দা। দুটি কোষের মধ্যে থকথকে জেলি সদৃশ্য যে গঠনটি দেখা যায় সেটিকেই মধ্যপর্দা বলা হয়। সাধারণত কোষের সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থের সমন্বয়ে মধ্যপর্দা গঠিত হয়। এটি একটি অখণ্ডিত পর্দা। সাধারণত একক কোষে এটি অবস্থান করে না। এটি এক স্তর বিশিষ্ট একটি পর্দা এবং দুটি কোষকে পরস্পর সিমেন্টের মতো সংযুক্ত করে রাখতে পারে। কোষের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার গঠনটি শুরু হয় এবং সাইটোকাইনেসিস পর্যায়ে মধ্যপর্দার গঠনটি পরিপূর্ণতা লাভ করে। আশা করছি মধ্যপর্দার গঠনটি সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এবার আসা যাক প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরটি হচ্ছে মধ্যপর্দার উপরে সাধারণত হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি জমা হয়ে যে অপেক্ষাকৃত পাতলা পর্দাটির সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। এই প্রাচীরটির ব্যাস 1 থেকে 3 মিলিমাইক্রন হতে পারে। এটি সাধারণত অতি বিভাজনক্ষম কোষে সৃষ্টি হয় না। পাতার কোষে, কটেক্সের কোষে এটি দেখতে পাওয়া যায়। এটি খণ্ডিতভাবে অবস্থান করতে পারে। এবার আসা যাক সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে প্রাইমারি প্রাচীরের উপরে অবস্থিত তিনটি সূক্ষ্ম স্তর নিয়ে গঠিত, যেটি এখানে চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি। একটি, দুটি, তিনটি স্তর। তাহলে সেকেন্ডারি প্রাচীরটি তিনটি সূক্ষ্ম স্তর নিয়ে গঠিত। এই স্তরগুলো ভিতর থেকে অন্তঃস্তর, মধ্য স্তর এবং বহিঃ স্তর। এই স্তরটির ব্যাস হচ্ছে 5 থেকে 10 মিলিমাইক্রন হতে পারে। আশা করছি সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে তোমরা ধারণা পেলে।
এবার আসা যাক সেকেন্ডারি প্রাচীর ছাড়াও কোষ প্রাচীরের কিছু কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা গর্তের সৃষ্টি হয়, যেখানে প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় না। এই গর্তগুলোকে বা সূক্ষ্ম ছিদ্রগুলোকে কূপ বলা হয়। এটি আমি চিত্রে দেখিয়েছি। পরস্পর বিপরীত দিকে অবস্থিত দুটি কূপকে বলা হচ্ছে পিট পেয়ার বা পিট জোড়। দুটি পিট জোড়ের মধ্যবর্তী যে মধ্যপর্দা সেটিকে বলা হচ্ছে পিট মেমব্রেন। এই পিট মেমব্রেনগুলো সূক্ষ্ম ছিদ্রযুক্ত হয়ে থাকে। এই সূক্ষ্ম ছিদ্রগুলোর মধ্যে দিয়ে সাইটোপ্লাজমিক বা প্রোটোপ্লাজমিক সূত্রের সৃষ্টি হয়। এই প্রোটোপ্লাজমিক বা সাইটোপ্লাজমিক সূত্রগুলোকে বহু বচনে প্লাজমাডেজমাটা বলে, আর এক বচনে বলে প্লাজমাডেজমা। এই প্লাজমাডেজমাটার মাধ্যমে দুটি কোষের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের বিনিময় সম্ভব হয়। আশা করছি কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। প্রজাতিভেদে কোষ প্রাচীর ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন নির্মিত হতে পারে, বা সব ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন দেখা যায়। অনুরূপভাবে শৈবালের কোষ প্রাচীরে গ্লাইকোপ্রোটিন থাকতে পারে, আবার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন ও লিপিড থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তবে অধিকাংশ কোষ প্রাচীরের ক্ষেত্রে যে রাসায়নিক পদার্থগুলো বেশি দেখা যায় সেগুলি হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি। এছাড়া কিছু ধাতব পদার্থের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু মোম ও তেল জাতীয় পদার্থের উপস্থিতিও আছে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে যে সকল উপাদান বেশি পাওয়া যায় সেগুলির মধ্যে সেলুলোজ 40%, পেকটিন 30%, হেমিসেলুলোজ 20% এবং গ্লাইকোপ্রোটিন থাকে 10%। এদের সকলের সম্মিলিত অবস্থাকেই বলা হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। আশা করছি কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটি তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটি তোমরা একটি আনুক্রমিক রেখাচিত্রের মাধ্যমে সহজেই বলতে পারবে। এখানে আমি একটি রেখাচিত্র এঁকে দেখানোর চেষ্টা করেছি। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে শুরুতেই অসংখ্য সেলুলোজ অণু দেখতে পাওয়া যায়। অসংখ্য সেলুলোজ অণু, বিশেষ করে বিটা-ডি গ্লুকোজ অণু, 100 থেকে 150টি গ্লুকোজ অণু পরস্পর সংযুক্ত হয়ে প্রাথমিক একক, যেটিকে বলা হয় মাইসেলি, গঠিত হয়। এই মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। প্রতিটি মাইসেলির ব্যাস 100 অ্যাংস্ট্রম হতে পারে। প্রায় 20টি মাইসেলি একত্রিত হয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। এটিকে এভাবে দেখানো হয়েছে। এই মাইক্রোফাইব্রিলের ব্যাস 250 অ্যাংস্ট্রম হতে পারে। মাইক্রোফাইব্রিলকে কোষ প্রাচীরের মূল গাঠনিক হিসেবে বর্ণনা করা হয় বা বলা হয়। মাইক্রোফাইব্রিলকে কোষ প্রাচীরের মূল গাঠনিক একক বলেছিলেন ওয়ার্ড্রপ 1962 সালে। এটি একটি তথ্য, এটি তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার দেখা যাক অনেকগুলি মাইক্রোফাইব্রিল একসাথে গঠন করে একটি ম্যাক্রোফাইব্রিল। প্রায় 2000 থেকে 4000 হতে পারে। ম্যাক্রোফাইব্রিল এবং মাইক্রোফাইব্রিলের মধ্যে অবস্থান করে মাইক্রোক্যাপিলারিজ।
আবার অসংখ্য ম্যাক্রোফাইব্রিল তৈরি করে একটি তন্তু। তন্তুগুলি কোষ প্রাচীরের মধ্যে একটি জালের মতো বুননের সৃষ্টি করে, অতঃপর বিভিন্ন রকম ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাথমিক প্রাচীরে পরিণত হয়। এভাবে সেলুলোজ অণু থেকে প্রাথমিক প্রাচীর পর্যন্ত কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটি সম্পূর্ণ হয়। আশা করছি এভাবে তোমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটি বর্ণনা করতে পারবে। এছাড়া কোষ প্রাচীরের গঠনটিকে তোমরা চিত্র দিয়েও দেখাতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেলুলোজ অণু, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, তন্তু এবং প্রাথমিক প্রাচীর। চিত্রটি তোমরা এভাবে এঁকে দেখাতে পারো। আশা করছি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার আসা যাক কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজ নানা রকম হতে পারে। একটি কোষ প্রাচীর কোষের সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে আকার আকৃতি দান করে। কোষ প্রাচীর কোষের অবকাঠামো কঙ্কাল নির্মাণ করে। কোষ প্রাচীর কোষ মধ্যস্থ প্রোটোপ্লাজমকে আত্মরক্ষায় সাহায্য করে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বাষ্প মোচনে সহায়তা করে। কোষ প্রাচীর দুটি কোষের মধ্যে প্লাজমাডেজমাটা নামক প্রোটোপ্লাজমিক সূত্রের মাধ্যমে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে। কোষ প্রাচীর কোষের যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখতে পারে। কোষের পরিবাহক রূপে কোষ প্রাচীর কাজ করে, যেমন শোষণ, সংশ্লেষণ ইত্যাদি প্রক্রিয়ায় কোষ প্রাচীর অংশগ্রহণ করতে পারে। একটি কোষ প্রাচীর উদ্ভিদ দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারে। কোষ প্রাচীর কোষের যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখতে পারে। এমনই নানা রকম একটি কোষ প্রাচীরের কাজ হতে পারে। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। আগামীতে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি ইতি টানছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।